তো আজকে চলে এসেছে তোমাদের জ্যামিতির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হচ্ছে গিয়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই একটা খাতার পেন নিয়ে বসো এবং পারলে যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? এই থিওরিগুলো তোমরা যদি ভালো করে জানো তাহলে কি হবে, তোমাদের 1 নম্বরে কোশ্চেন করতে সুবিধা হবে, প্লাস তোমাদের যে 2 নম্বরে যে কোশ্চেন থাকবে সেগুলো করতেও কিন্তু সুবিধা হবে। তো দেখা যাক ফার্স্ট কি আছে। ফার্স্ট দেখো, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে? তো বৃত্তের কি হয় আমরা জানি, বৃত্তের একটা কেন্দ্র থাকে যেখান থেকে কি হয় বৃত্তটাকে আমাদের অঙ্কন করতে হয়। তো সেটাকে কি বলা হয়? ও, ঠিক আছে? আমি একটা নাম দিচ্ছি তার কি, ও। তো সেটাকে কি বলছি আমি, কেন্দ্র। এবার বৃত্তের কেন্দ্র থেকে আমি বৃত্তের পরিধিতে যেখানে আমি দাগ টানবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে কি আমি ব্যাসার্ধ। দেখো আমি এখানে একটা টেনেছি যার নাম দিয়েছি এ, তাহলে ও হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে যদি আমি সম্পূর্ণভাবে টেনে দিই তাহলে সেটাকে কি বলতে পারি আমি, ব্যাস। যদি এটা নাম দিয়ে দিই বি, তাহলে আমি বলতে পারি এ বি কি হবে আমার, ব্যাস। বোঝা গেল? এবার যদি এরকমই পরিধিতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আমি যদি দাগ টানি, কিন্তু সেই দাগটা যদি আমার কেন্দ্র দিয়ে না যায়, তখন সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে কি আমরা জ্যা। মাথায় রাখবে, বৃত্তের কেন্দ্র বাদ দিয়ে যে কোনো দুটো বিন্দুকে যদি আমি টানি, মানে দুটোকে যদি যোগ করি তাহলে সেটাকে কি বলা হয়, জ্যা। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই যে বৃত্তের যে ব্যাস, এই বৃত্তের ব্যাসটাও কিন্তু একটা হচ্ছে কি বৃত্তের জ্যা, ঠিক আছে? এই ব্যাসও কিন্তু বলতে পারি আমরা জ্যা। আর বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসটাই, ঠিক আছে? বৃত্তের ব্যাস যতগুলো আঁকা যায়, বৃত্তের ব্যাস যতগুলো আঁকা যাবে কেন্দ্র দিয়ে যাবে, সব কিন্তু হচ্ছে কি এক একটা জ্যা। আর সব থেকে বৃহত্তম জ্যা কিন্তু এটাই। আর বাকি কেন্দ্র বাদ দিয়ে যা আমরা আঁকবো সেটাকে কি বলবো, শুধু জ্যা বলবো, সেটা কিন্তু ব্যাস বলবো না। তাহলে আমরা বলতে পারি ব্যাস ইকুয়াল টু জ্যা, কিন্তু জ্যা ইকুয়াল টু কিন্তু ব্যাস নয়। তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে প্রথম থিওরি আমাদের হচ্ছে বৃত্তের। তারপরে চলে আসি, দেখো বৃত্তের আর একটা ছবি। দেখো বৃত্ত যখন আমরা আঁকি তখন কি আমরা কম্পাসনের কোনো চাপ আঁকি, এরম ভাবে এরম ভাবে, তাই তো? আমরা যখন লম্ব সমদ্বিখণ্ডক করি তখন কিন্তু এভাবে আমাদের চাপ আঁকতে হয়, তাই তো? এইভাবে এইভাবে। তাহলে এই যে পুরো গোটা বৃত্ত, এই পুরো গোটা বৃত্তকে কি বলা হয়, এই যে এই আমরা যে হাফ হাফ যে চাপগুলো আঁকছি এটা কি বলা হয়, বৃত্ত চাপ বলা হয়। যাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ। উপচাপ হচ্ছে কি দেখো দেওয়া আছে যে একটা যদি আমি বৃত্ত আঁকলাম, তার মধ্যে যদি আমি একটা ছোট চাপ আঁকি, তখন তখন সেটাকে কি বলবো আমরা, উপচাপ, ঠিক আছে? এবার একটা বৃত্তের আমি যদি একটা বড় করে এখন চাপ আঁকি, যেটা হচ্ছে কি দেখো কেন্দ্রবিন্দু থেকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে? কেন্দ্রবিন্দু থেকে ছাড়িয়ে যদি আমরা এঁকে দিই তখন সেটাকে কি বলবো আমরা, অধিচাপ। সাধারণত আমরা উপচাপকে হচ্ছে কি দুটো নাম দিয়ে রাখি, দেখো এক্স ওয়াই। কিন্তু অধিচাপ যখন আমরা আঁকবো তখন কিন্তু আমাদের তিনটে নাম দিতে হবে। ফার্স্ট বিন্দুটা এক্স, সেকেন্ড বিন্দু লাস্ট বিন্দুটা ওয়াই, মাঝখানে একটা নাম দিতে হবে এ বি সি ডি, তোমরা যা ইচ্ছা দিয়ে দাও, আমি পি দিয়েছি। তো নাম কি হবে, এক্স পি ওয়াই, অধিচাপ, ঠিক আছে? তো সাধারণত কিন্তু আমাদের অধিচাপে তিনটে নাম হয় আর উপচাপে দুটো নাম দিয়ে আমাদের কাজ হয়ে যায়। নেক্সট পার্টে চলে এসেছি। দেখো ফার্স্ট, আমরা যদি বৃত্তকে এই কেন্দ্র বরাবর যদি আমি একটা চাকু দিয়ে কেটে দিই তাহলে কি হবে, এরকম দুটো পাবো, তাই তো? তো এরকম যে দুটো শেপ পাবো সেটাকে কি বলা হয়, অর্ধবৃত্ত। মাথায় রাখবে, যদি বৃত্তকে কেন্দ্র বরাবর কেটে দেওয়া হয় তাহলে আমরা কি পাই, অর্ধবৃত্ত। সেম ভাবে যদি বৃত্তকে আমি জ্যা বরাবর কেটে দিই, ঠিক আছে? দেখো কেন্দ্র এরকম জায়গায় আছে, তো যদি আমি জ্যা বরাবর যদি কেটে দিই তাহলে আমি কি পাবো, বৃত্তাংশ পাবো। তাহলে কি পাবো আমি, বৃত্তাংশ। কেন্দ্র বরাবর কাটলে পাবো অর্ধবৃত্ত, আর জ্যা বরাবর কাটলে কি পাবো আমি, বৃত্তাংশ। এবার দেখো যখন জ্যা বরাবর কাটবো তখন কি হবে, দুটো সমান হবে না। অর্ধবৃত্তের কাছে কে আছে, দেখো এইখানে যে পোর্শনটা আছে আর এখানে যে পোর্শনটা আছে দুটো কিন্তু সেম, কিন্তু জ্যা বরাবর কাটলে কি হবে, একটা বড় পাবো একটা ছোট পাবো, ঠিক আছে? তাহলে যেটা বড় পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি অধিবৃত্তাংশ, যেটা ছোট পাবো সেটাকে আমরা কি বলবো, উপবৃত্তাংশ। মাথায় রাখবে, বড়টাকে কি বলা হয় অধি, আর ছোটটাকে বলা হয় উপবৃত্তাংশ। সেম ভাবে ধরো নাও একটা বৃত্তের একটা চাপ আছে, ঠিক আছে? এই যে চাপ, এই চাপে যদি আমি বৃত্তের দুটো ব্যাসার্ধ দ্বারা যোগ করে দিই তাহলে আমি যেটা পাই সেটাকে কি বলা হয়, বৃত্তকলা, ঠিক আছে? সেম ভাবে দেখো এখানে একটা উপরেও পাচ্ছি, এই একটা উপরে পাচ্ছি, একটা নিচেও পাচ্ছি, ঠিক আছে? তাহলে নিচে যেটা তোমার সব থেকে ছোট সেটাকে কি বলবো আমরা, ছোট বৃত্তকলা বলবো। আর উপরে যেটা সব থেকে আমরা বড় পাচ্ছি সেটাকে আমরা বলবো বড় বৃত্তকলা। লাস্ট যে দুটো থিওরি বাকি আছে সেটা হচ্ছে গিয়ে এই দুটো। দেখো যদি একটা বৃত্তের কেন্দ্র সেম থাকে এবং আমি ভালো করে ব্যাসার্ধ চেঞ্জ করে যদি বৃত্ত অঙ্কন করি, ধরো এই কম্পাস, ঠিক আছে? এই কম্পাসে আমি কেন্দ্রটাকে সেম রেখে আমি একটা ব্যাসার্ধ দিয়ে একটা আমি বৃত্ত আঁকলাম, তাহলে গেলাম ব্যাসার্ধটা বাড়ি দিয়ে আমি আবার একটা বৃত্ত আঁকলাম, তাহলে কি হবে, এরকম একটা পাবো, তাই তো? মানে একই কেন্দ্র বিশিষ্ট আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি অসংখ্য কত বৃত্ত অঙ্কন করতে পারি। তো সেটাকে কি বলা হয়, এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? যখন যার কেন্দ্র সেম থাকবে কিন্তু ব্যাসার্ধ চেঞ্জ হবে তখন সেটাকে কি বলা হয়, এক কেন্দ্রীয় বৃত্ত। এবার সেম ভাবে
ধরে নেওয়া হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ সেম আছে, ঠিক আছে, কিন্তু কেন্দ্রটাকে আমি বারবার চেঞ্জ করছি। মানে একবার ধরে হচ্ছে কি আমি এই ব্যাসার্ধ আমার 2 সেমি ধরে নিলাম, 2 সেমি ধরে না কম্পাস আমি এটা আঁকলাম, তারপর ধরে হচ্ছে আমি একটু কেন্দ্র চেঞ্জ করে এখানে আঁকলাম, কেন্দ্র চেঞ্জ করে এখানে আঁকলাম, বা কেন্দ্র চেঞ্জ করে এখানে আঁকলাম। যখন কি হচ্ছে কেন্দ্র চেঞ্জ হচ্ছে কিন্তু ব্যাসার্ধ সেমই আছে, তখন সেই সব কটা বৃত্তকে কি বলবো আমরা, সর্বসম বৃত্ত, ঠিক আছে। যখন ব্যাসার্ধ সেম কিন্তু বৃত্তের কেন্দ্র ভাবে চেঞ্জ হচ্ছে তখন সেটাকে বলবো সর্বসম। আর যখন আমাদের কেন্দ্র সেম ব্যাসার্ধ আলাদা তখন যে আমাদের বৃত্তগুলো অঙ্কন হবে সেগুলোকে কি বলবো আমরা, এক কেন্দ্রীয় বৃত্ত। কোষে দেখি 3.1 এর আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্কে চলে এসেছি। এই অঙ্কগুলো তোমাদের শূন্যস্থান বা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু দিতে পারে। তো দেখা যাক ফার্স্ট কি বলেছে। ফার্স্ট বলেছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, মানে কি বলতে চাইছে, একটা বিন্দুতে একটা বৃত্তে কতগুলো বিন্দু আছে। তাই আমি কি বলতে পারি, ধরো এরকম বিন্দু তোমার হচ্ছে কত রাখতে পারি, কাউন্ট করতে পারবো আমরা, আমরা গুনতে পারবো না, তাহলে কি বলতে হবে এটাকে, অসংখ্য। অসংখ্য। তারপরে কি বলেছে, বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি। দেখো এই একটা যদি বৃত্ত আঁকি তাহলে জ্যা কোনগুলো, দুটো আমরা হচ্ছে কি বৃত্তের যে কোনো দুটো বিন্দুকে আমরা যোগ করলে কি পাবো আমরা, জ্যা পাবো, ঠিক আছে। এর মধ্যে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা সব থেকে বৃহত্তম বলেছিলাম, তাই তো, যে যেটা কেন্দ্র দিয়ে যে আমরা যে জ্যাটা অঙ্কন করব সেটা হবে সব থেকে বৃহত্তম, তাহলে সেটা কি হবে, ব্যাস। কেন্দ্র দিয়ে গেলে সেটা কি বলা হয়, ব্যাস বলা হয়। তাহলে সব থেকে বড় জ্যা কিন্তু ব্যাসটাই হবে। আচ্ছা, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে। তাহলে এই ধরনের হচ্ছে আমার একটা বৃত্ত, এখান থেকে একটা জ্যা কি করবে, আমার বৃত্তটাকে দুটো বৃত্তাংশে বিভক্ত করবে, তাই তো, একটা অধিবৃত্তাংশ একটা উপবৃত্তাংশ, তাহলে এটা কি হবে, বৃত্তাংশ। বৃত্তাংশে বিভক্ত করে। আচ্ছা, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। আচ্ছা, আমরা কি জানি যে আমরা যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ব্যাস অঙ্কন করি, এখান থেকে আঁকি, এখান থেকে আঁকি, এখান থেকে আঁকি, সবসময় মাথা রাখবে সেটা যেন কেন্দ্র থেকেই যায়। যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে সেটা কি হবে, জ্যা হয়ে যাবে। তাহলে ব্যাস কিন্তু সবসময় কেন্দ্র বিন্দুগামী হবে। কি হবে এটা, কেন্দ্র বিন্দুগামী। তারপর এটা বলেছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে, সমান হবে। কেন, দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। যেমন এই একটা বৃত্ত, বৃত্তাংশ মানে কি, দুটো আমার হচ্ছে গিয়ে বৃত্তের অর্ধেক হয়ে যাবে, তো বৃত্তাংশ মানে এখানে কি হচ্ছে, জ্যা বরাবর আমি হচ্ছে গিয়ে যদি অঙ্কন করি তাহলে সেটাকে বলি হচ্ছে বৃত্তাংশ সাধারণত। কিন্তু যদি দুটো আমার সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সাধারণত আমরা বলি অর্ধবৃত্ত। মানে হচ্ছে গিয়ে আমার এখানে ব্যাস বরাবর কাটা হয়েছে, ঠিক আছে। যদি ব্যাস বরাবর কাটা হয় তাহলে কি হবে, বৃত্তচাপ দুটো সমান হবে। দেখো এখানে বৃত্তচাপ সমান, এখানে বৃত্তচাপ সমান। তাহলে যদি আমার দুটো বৃত্তচাপ সমান হয় তাহলে কি হবে, মানে দুটো বৃত্তাংশ সমান হয়, মানে এই বৃত্তাংশটা আর এই বৃত্তাংশ যদি সমান হয় তাহলে বৃত্তচাপ দুটো দৈর্ঘ্য কি হবে, সমান হবে। বোঝা গেল। এবার বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আচ্ছা, কোনটাকে বলে বৃত্তকলা, ধরো এই হচ্ছে এখানে বৃত্ত, আমি যদি এই একটা বৃত্তচাপ নিয়ে নিই আর সেটাকে যদি কেন্দ্রের দুটো আমি ব্যাসার্ধ বরাবর যদি টেনে দিই তাহলে সেটা কি পাবো, আমি এখানে একটা পেয়ে যাবো বৃত্তচাপ, আর এই একটা পেয়ে যাবো হচ্ছে গিয়ে সরি বৃত্তকলা, আর উপরে একটা পেয়ে যাচ্ছে বৃত্তকলা, তাই তো। তাহলে দেখো মাথায় রাখবে আমার বৃত্তকলার জন্য একটা লাগবে বৃত্তচাপ লাগবে আর দুটো ব্যাসার্ধ লাগবে। তাহলে আমাকে বৃত্তকলার জন্য তোমাকে বলে দিয়েছে, বৃত্তচাপ তো বলে দিয়েছে, তাহলে আর দুটো কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। লাস্ট কি বলেছে, বৃত্তের বাইরের কোন বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষায় কি হবে, বড় না ছোট হবে, ঠিক আছে। মানে বলতে গেলে না এই একটা বৃত্ত এর কেন্দ্র, বাইরে একটা বিন্দু আছে, ঠিক আছে, যদি এটাকে যোগ করি তাহলে এই পুরোটার দৈর্ঘ্য আমার ব্যাসের থেকে কি হবে, অবভিয়াসলি বড় হবে। কারণ দেখো হচ্ছে গিয়ে এখান থেকে ব্যাসার্ধ যা হয় এখান দিয়ে ব্যাসার্ধ তাই হয়, এখান দিয়ে ব্যাসার্ধ তাই হয়। মানে ধরো এই একটা আমি হচ্ছে গিয়ে বৃত্ত অঙ্কন করলাম, যদি এটা 5 হয় তাহলে এটা 5 হবে, এটা 5 হবে, এটা 5 হবে, এটা 5 হবে, তাই তো। তাহলে নিশ্চয়ই এই যে আমার যে দৈর্ঘ্যটা আছে এটা ফিক্স হবে। আর বৃত্তের বাইরের দৈর্ঘ্য তো ফিক্স নেই, এখানে 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 যাই হোক, ঠিক আছে, বৃত্তের বাইরে থেকে যেখানেই হোক কি হবে, অলওয়েজ সেটা ব্যাসের থেকে কি বড়ই হবে, তাহলে এটা কি হবে, বড়। তাহলে ব্যাস কোর্সে দেখি 3.1 এর 2 এর গুলো সম্পর্ক করে দিলাম। এগুলো কিন্তু তোমাদের শূন্যস্থানে পরীক্ষার সময় আসতে পারে। এরপরে 4 এর সত্য মিথ্যাতে চলে এসেছি। কি বলেছে দেখা যাক। ফার্স্ট বলেছে বৃত্ত একটি সমতলিক চিত্র, মানে বৃত্ত একটা সমান তলের উপরে চিত্র কিনা, অবশ্যই এটা কি হবে, সত্য। এবার বলেছে বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র,
যদি বৃত্ত একটা সামতলিক চিত্র হয় তাহলে বৃত্তাংশ দ্বারা একটা সামতলিক ক্ষেত্র হবে, তাহলে এটাও কি হবে আমার সত্য হবে। এরপরে বলছে বৃত্তকলা একটা সমতলী ক্ষেত্র, যদি এই দুটো সত্য হয় তাহলে এটাও সত্য হবে, কারণ এগুলো কিন্তু সব কি বৃত্তরই পাঠ। এরপরে বলেছে যে একটি সরল রেখাংশ, মানে কি সরল রেখা কোনগুলো বলে, যেটা হচ্ছে কি সমান ভাবে যেতে হয়, ঠিক আছে, প্যারালাল ভাবে চলে সমান্তরাল ভাবে। কিন্তু যদি একটা রেখা যদি এভাবে যায় তাহলে সেটা কিন্তু আমরা সমান রেখা মানে সরল রেখা বলবো না, ঠিক আছে। সরল রেখা হচ্ছে কি যেটা হচ্ছে কি প্যারালাল যায়, তাহলে নিশ্চয়ই যে প্যারালাল বেসে যায় তাহলে এটা কি হবে, এটাও হবে হচ্ছে কি আমার সত্য। চাপ একটি সরল রেখাংশ। আচ্ছা চাপ কেমন হয়? চাপ হচ্ছে কি এই যে এগুলোকে চাপ বলি আমরা, তাই তো? তাহলে এটা কি একটা সরল রেখা কি না? সরল রেখা নয়, তাহলে এটা কি হয় আমার মিথ্যা। এবার হচ্ছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। এটা কিভাবে হবে? দেখো আমি এটা ছবি এঁকে নিই। এই একটা বৃত্ত, এই জ্যা, এই জ্যা, এই জ্যা, এই জ্যা। আচ্ছা জ্যা বলেছে সসীম, সসীম মানে কি আমরা হচ্ছে কি জ্যাগুলোকে কাউন্ট করতে পারবো। আচ্ছা জ্যাকে কাউন্ট করা যাবে কি? দেখো এখানে কি আমরা কি সসীম নয় অসীম জ্যা হবে, মানে অসংখ্য, এইভাবে 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 যতগুলো পারবো আমরা কিন্তু জ্যা আঁকতে পারি, তাহলে এটা সসীম হবে না। আর একই দৈর্ঘ্য হবে না, ঠিক আছে, সবকটা দৈর্ঘ্য হতে পারে তোমার কোনটা এক হবে কোনটা তোমার এক হবে না, তাহলে এটা কি হবে মিথ্যা হবে। তারপরে বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা যায় না। আমরা এক কেন্দ্রীয় বৃত্ত থেকে পড়েছিলাম, তাই তো? কি বলছিলাম যে একটা বৃত্তে এরকম কেন্দ্র করে আমি এরকম একটা থেকে শুরু করে অসীম আমি এরকম বৃত্ত অঙ্কন করতে পারবো, তাহলে এটাও কি হবে আবার মিথ্যা। লাস্ট বলেছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। অবভিয়াসলি সমান, কেননা এই হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্রগুলো সমান নয়, কিন্তু কি হবে আমার ব্যাসার্ধ গুলো সমান হবে, ঠিক আছে। তো ব্যাসার্ধ গুলো যদি সমান হয় কিন্তু তোমার কেন্দ্র তোমার হচ্ছে একই প্যারালাল লাইনে না থাকে, তখন সেটাকে কি বলা হয় সর্বসম বৃত্ত বলা হয়, তাহলে এটা কি হবে লাস্টেরটা সত্য। তাহলে 3-এর 1-এর এই কটা অঙ্ক ছিল, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখনই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও।